এখন সময় রাত ১টা। ঘুম আসছে না। তাহাজ্জুদ পড়ে বসে আছি। আর আস্তে আস্তে একটা পানমুখী নিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছি। দাঁতগুলো অনেক দুর্বল হয়ে পড়েছে। কয়েকটি দাঁত পড়ে গিয়েছে। আর কয়েকটি দাঁত পড়া পড়া অবস্থায় আছে। আমার নাতি আমার রুমে এসে দাদি বলে ডাকলো। কিন্তু নাতি কোনটা বুঝলাম না। বয়স হওয়ার সাথে সাথে চোখের দৃষ্টিশক্তিও হারাচ্ছি। চোখে এখন অনেক ঝাপসা দেখি। জিজ্ঞেস করলো, দাদি, তুমি কি ঘুমিয়েছ? আমি বললাম, না, ঘুমাইনি। কণ্ঠ শুনে বুঝলাম আমার নাতি নিশাত। নিশাত আমায় বলল, দাদি, একটা খবর আছে। নাতিকে বললাম, কি খবর এত রাতে? নিশাতও বলল, দাদি, জরুল নামের উনি মারা গেছেন। নামটা শুনেই কলিজায় মোচড় দিয়ে উঠল। জিজ্ঞেস করলাম, কোন জরুল? নাতি বলল, তোমার এক সময়ের ভালোবাসার জরুল, যার কথা মাঝে মাঝে আমাদের বলো। সে জরুল রাত 11টায় মারা গেছেন। আমার অতীত মনে পড়ল। আমার নাতি আমাকে জড়িয়ে ধরে বলল, দাদি, গাড়ি বের করছি, তুমি রেডি হয়ে নাও। তোমাকে নিয়ে আমরা চিটাগাং যাব। আমি নাতিকে বললাম, যাব, অবশ্যই যাব। আমার ভালোবাসাকে শেষ বিদায় দেওয়ার জন্য যাব। এত বছর পর তাকে ঝাপসা চোখে একটিবার দেখার জন্য যাব। ঘরের সবাই ঘুম থেকে উঠে আমার কাছে আসলো। ছেলে, ছেলের বউ, আমার ছোট নাতি নিহাত, সবাই এসে আমার পাশে দাঁড়িয়ে রইল। এবং আমি তাদের বললাম, রেডি হয়ে নাও, সবাই আমরা আজ সবাই যাব চট্টগ্রাম। তোমাদের সবাইকে আমি আমার অতীত দেখাতে নিয়ে যাব। আমার স্বামী গত হয়েছেন আজ 7 বছর। আমার স্বামীকেও আমি ভালোবাসি। কিন্তু মনের এক সুপ্ত কোণে জরুল নামের ভালোবাসাটা আজও বহমান আছে। আমার নাতি গাড়ি বের করেছে। তারপর আমি লাঠিতে ভর করে আস্তে আস্তে বাড়ির বাহিরে পা দিলাম। পেছনে অবশ্য আমার ছোট নাতি আমায় ধরে রেখেছে। গাড়ি যাত্রা করল চিটাগাং এর উদ্দেশ্যে। সকাল 9টা। চট্টগ্রামে এসে পৌঁছালাম। আমার সেই অতীতেই পৌঁছালাম। আজ ৩৫ বছর পর আমার সেই চিরচেনা বিল্ডিংটা দেখলাম। বিল্ডিংটা আগের মতোই আছে, শুধু একদম পুরনো হয়ে গেছে। ডিভোর্সের দিন শেষবার এই বিল্ডিংটা দেখে গিয়েছিলাম। এরপর আর আসিনি কখনো। এমনকি এই এলাকার আশেপাশেও আসিনি। নাতিরা আমাকে ধরে ধরে 1তলা থেকে 2তলায় উঠালো। আমি এখন আর সিঁড়ি বাইতেও পারি না। সিঁড়িতেও ওঠার সময় মনে হলো, এই তো আমার সেই চিরচেনা সিঁড়ি। একসময় কত দাপিয়ে বেরিয়েছি আমি, তার কোনো হিসাব নেই। আস্তে আস্তে জরুলদের ঘরের সামনে আসলাম। দরজা খোলা, অনেক মানুষের আনাগোনা। দরজার ভেতরে প্রবেশ করলাম। ঝাপসা চোখে দেখলাম সামনের রুমে সাদা কাপড় পরিয়ে জরুল নামের এক বৃদ্ধ লোককে শুয়ে রেখেছে। আমার আবেগ, আমার ভালোবাসা এবং নিজেকে আমি আর শক্ত রাখতে পারিনি। ধীর পায়ে এগিয়ে লাশের সামনে বসলাম। তখন সবাই বলাবলি করতে শুরু করলো, উনি হাসি, জরুলের আগের বউ। আমি তার মুখের সামনে বসে তার কপালে একটু চুমু খেলাম। আর তার বুকে মাথা রেখে বললাম, জরুল, আজ এত বছরেও তোকে একটি বারের জন্য আমি ভুলতে পারিনি। তোকে এত কেন ভালোবেসেছি। জরুল, তোকে আমি এভাবে দেখতে চাইনি। একটা বার ওঠ, আমাকে দেখ, আমি এসেছি। এই বেইমান জরুল, ওঠ না, আমার ভালোবাসার কথাগুলো শোন। জরুল, আমি তোকে একটাবার দেখতে চাই। আমাকে একটাবার হাসি বলে ডাক। জরুল রে, তোর বুকে যে শান্তি পেয়েছি আমি, এত বছরের জীবনেও কারো বুকে সেই শান্তি পাইনি। জরুল রে, ওঠ না দয়া করে। ও জরুল, দেখ না, আমাকে একটাবার। জরুল, আমি তোকে ছাড়া এত বছর ভালো ছিলাম না। কিন্তু আমার মৃত জরুল আমার কোনো কথাই শুনছিল না। জরুল কখনো আমার চোখের পানি সহ্য করতে পারত না। এতটা ভালোবাসার পরেও আমাদের বিচ্ছেদ হয়েছিল। সারা রাত লাশটা রেখে দিয়েছিল। আমার জন্য অপেক্ষা করেছিল জরুলের পরিবার, না হলে ফজরের পরপরই লাশ দাফন করে দিত। জরুলের এক ছেলে আর 2টা মেয়ে হয়েছে। তারাও তাদের স্বামী সন্তান নিয়ে তাদের বাবাকে শেষ বিদায় দিতে এসেছে। আমার নাতিরা আমাকে ধরে লাশের সামনে থেকে ওঠালো, কারণ লাশ জানাজা পড়তে নিয়ে যাবে। কিন্তু আমি চিৎকার করে বলেছিলাম, এত ভালোবাসার পরেও কেন আমাদের ডিভোর্স হলো? কেন তুই আমার সাথে এমন করলি জরুল? জরুল, তোকে ছাড়া এত বছরের জীবনে আমি ছিলাম আনন্দহীন। আমার ঘুম ভাঙলে আমি এত বছর পরেও তোকে খুঁজতাম, আশা করতাম আমার পাশের বালিশটাতে তুই থাকবি। লাশ জানাজা পড়তে নিয়ে গেল। আমার নাতিদের আর ছেলেকে বললাম, তোরা যা। আর ছেলেকে বললাম, একটা খাটিয়া কাঁধে নিবি তুই। তারা লাশের সাথে সাথে বেরিয়ে পড়ল।
আর আমার ছেলের বউ আমাকে ধরে একটা জায়গায় বসালো। আমি সবাইকে দেখছি ঝাপসা চোখে। জরুলের বউ আমাকে জড়িয়ে ধরে বলল, আপা, আমাকে মাফ করে দিয়েন। সংসার জীবনের এত বছর এসে আমার মনে আপনার জন্য যে জায়গাটা আছে তা কখনো আমি নিতে পারিনি। আমার ননদ এসে আমাকে জিজ্ঞেস করলো, ভালো আছেন আপা? আমি জড়িয়ে ধরে বললাম, ভালো আছি। তারপর বাকি বোনদের কথাও জিজ্ঞেস করেছি। ননদ বলল, আপনার বড় ননাস মারা গেছেন, মেজ ননস আছে, হাঁটতে পারে না, শয্যাশয়ী, মাঝখানের রুমে শুয়ে আছে, চলেন দেখবেন। আমি বললাম, যাব। সবাই আমাকেই দেখছে। আমি ঝাপসা চোখে সবাইকে দেখছি, কিন্তু চিনতে পারছি না। আমার চিরচেনা ঘরের অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু আমার কেনা আসবাবপত্রগুলো এখনো আছে, শুধু অনেক পুরনো হয়ে যাতা অবস্থায় আছে। আমি রান্নাঘরের দিকে গেলাম, আস্তে আস্তে আগের মতোই আছে, শুধু নতুন অনেক জিনিস যোগ হয়েছে। আমার ডাইনিং টেবিল চেয়ারগুলো আছে, যেখানে আমি আগে জরুলের সাথে বসে ভাত খেতাম। হাঁটতে হাঁটতে আমার রুমের দিকে গেলাম, যেখানে আমি 4.5 বছর জরুলের সাথে সংসার করেছি, একই বিছানায় ঘুমিয়েছি। রুমটা বন্ধ ছিল। জরুলের বউ এসে রুমটা খুলে দিল। জরুল নাকি রুমটা বন্ধ রাখত সব সময়। আমার রুমে প্রবেশ করে আমি অবাক হয়ে যাই। আমার রুমটা আমি যেভাবে রেখে গিয়েছিলাম ঠিক সেভাবেই আছে। আমার লাগানো পর্দা, ঘড়ি, ওয়ালমার্ট সবকিছু আগের মতোই, শুধু ঘড়িটা সময়ের ব্যবধানে নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু সে আগের জায়গাটাই আছে। আমার আলমারি, আমার খাট, আমার বিছানার চাদর সবকিছু আগের মতোই। আমি আমার রুমের বিছানায় একটু শয্যাশায়ী হলাম। এমন সময় কারা যেন এসে আমার পা ধরে সালাম করতে লাগলো। আমি উঠে বসে জিজ্ঞেস করলাম, চিনলাম না তোমাদের। তখন তারা বলল, জরুল বাবার মেয়ে আমরা। আমি তাদের বুকে জড়িয়ে ধরে রাখলাম। জরুলের সন্তান তারা। আমাকে বড় মা বলে ডাক দিল। জিজ্ঞেস করলো, বড় মা, আপনি ভালো আছেন? আমি বললাম, ভালো আছি। মেয়েগুলো বলতে লাগলো, বাবা এই রুমটা আপনার জন্য রেখেছেন। বাবা আমাদের প্রায় সময়ই বলতেন, এটা হাসির রুম, এই রুমটা আজীবন হাসির জন্যই থাকবে। বাবা কখনো মাকে নিয়ে আপনার বিছানায় বসেও নি। এমনকি বাবা মাঝে মাঝে এ রুমে এসে ঘুমাতেন। আমরা রুমটাতে আসতাম, কিন্তু কখনো বাবা আমাদের বসতে বলতেন না। এবং বাবা আমাদের বলতেন, এ রুমের একটা জিনিসও যেন নষ্ট না হয়। আমরা এসে রুমটা পরিষ্কার করে রাখতাম। বড় মা, বাবা আপনাকে অনেক ভালোবাসতেন। বাবাও ওসিয়ত করেছিলেন, বাবা যদি মারা যায় তাহলে আপনি যেন শেষ দেখার আগে বাবাকে দাফন না করা হয়। বড় মা, বাবা আপনাকে খুব ভালোবাসতেন। বাবাকে বলতাম, আপনি গিয়ে ওনার সাথে দেখা করে আসেন। বাবা বলতেন, কিছু ভালোবাসা দূর থেকে বাসা ভালো, নীরবে নিভৃতে যাতে কেউ না জানে সেই ভালোবাসার কথা। আমি তার কথা শুনে কেঁদে উঠলাম আর বললাম, এত বছরের জীবনে আমিও জরুলকে ভুলতে পারিনি। তারপর সবাই এসে সবার পরিচয় দিতে লাগলো। আমিও সবার সাথে পরিচিত হতে লাগলাম। জরুলের বোনের ছেলেমেয়েরা অনেক বড় হয়েছে, তারাও সন্তানের বাবা মা হয়েছে। তাদের আমি চিনতে পারছিলাম না। তারা নিজেরাই বলতে লাগলো, মামি, আমি অমক, চাচি, আমি তমক। আমিও তাদের পরম আদরে বুকে জড়িয়ে নিচ্ছি। জরুলের দাফন শেষ হলো। আমার নাতিরা আমার কাছে এসে বলল, দাদি, বাবা একটা লাশের খাটিয়া ধরেছিল এবং আমরাও কবরে মাটি ফেলার সুযোগ পেয়েছি। আমি আর কোনো কথা বললাম না, চুপচাপ শুয়ে রইলাম আমার রুমে। আমাকে খেতে দেওয়া হলো, কিন্তু আমি খেলাম না। সবার সাথে কথা বলতে, দেখা করতে করতে রাত হয়ে গেল এবং আমি বললাম, আজ আমি আমার রুমে একা ঘুমাতে যাই। নাতি আর ছেলের বউ রাজি হলো না, কিন্তু আমার আদেশের বাহিরে তারা একটা কথাও বলল না। আমি আমার রুমের বিছানায় শুয়ে পড়লাম, দরজা বন্ধ করে। রুমের মধ্যে আবছা নিভু নিভু ড্রিম লাইট। আমার পাশের বালিশটা খালি। আজ থেকে ৩৫ বছর আগে এ বালিশটাতে জরুল শুয়ে থাকত। আমার চোখের পানি বাদ নামছে না। খুব ইচ্ছে করছে জরুলের বুকে মাথা রেখে আরেকটা বার তার নিঃশ্বাসের শব্দ শুনতে, তার গায়ের গন্ধ নিতে। পৃথিবীতে অনেক ধরনের অসুখ আছে, তবে কাউকে চোখ ভরে আরেকবার দেখতে চাওয়ার অসুখ ভয়ঙ্কর। আমার আবার ফিরে যেতে ইচ্ছে করছে, সেই ৩৫ বছর আগের স্মৃতিতে ফিরে যেতে।
আমি হাসি। ছিলাম তখন 21 বছরের এক তরুণী। হাসি খুশিতে মেতে থাকতাম। আর ঠিক তখনই পরিচয় হয় জরুলের সাথে। ভালোবাসার বিয়ে ছিল আমাদের। জরুল ছিল ধনী পরিবারের সন্তান। 6-7 জন ছিল তাদের ঘরের কাজের লোক। তখনকার আমলে 2 তলা বিল্ডিং ছিল তাদের। আমিও ধনী পরিবারের সন্তান ছিলাম। অবাধ্য মন কখনো মানতে চায়নি, তাই জরুলের সাথে সম্পর্কে জড়িয়ে যায়। সম্পর্কের 5 মাথায় আমাদের বিয়ে হয়। আমি আমার বাসা থেকে পালিয়ে যাই এবং জরুল আর তার বাসার 2 জন কাজের ভাইসহ তার কয়েকজন বন্ধু বান্ধব সহ আমাদের বিয়ে হয়। এরপর জরুল আমাকে তাদের বাড়িতে নিয়ে যায়। পরিবারের ছোট সন্তান হওয়াতে খুব আদরের সন্তান ছিল জরুল। তার পরিবারেও কেউ রাজি ছিল না, কিন্তু জরুলের জোড়াজড়িতে তারা বউ হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয় আমাকে। বিয়ের পর থেকে আমার শাশুড়ি কখনো আমাকে সহ্য করতে পারত না, কিন্তু জরুলের সাথে আমার ছিল অন্যরকম সম্পর্ক। সে আমাকে খুব শপিং করে দিত। জরুলের সেই আমলে একটি মোটর সাইকেল ছিল। সেই মোটর সাইকেল নিয়ে আমরা প্রচুর বেড়াতাম। তার মায়ের সাথে সম্পর্ক ভালো না হওয়াতে আমি তেমন একটা কথা বলতাম না। তার মা সবসময় আমাকে বাহিরের মানুষদের অপমান করাতো। আমি ধনী আর অভিজাত পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও ও সব মেনে নিতাম। আর জরুল সবসময় শক্ত হাতে আমার পাশে ছিল। জরুলের একটি বন্ধুর মতো ভাই ছিল। সে বয়সে জরুলের থেকে বড় হবে। ঘরের বাজার সদাই করে দিত এবং অনেক কাজকর্ম করে দিত। সে ভাই আমার বোন ডেকেছিল। আমিও ভাই ডেকেছি। তাই বইয়ের সিজারের সময় আমি 5,000 টাকা দিই এবং এরপর টিউমার অপারেশন করার জন্য 5,000 টাকা দিই। টোটাল 10,000 টাকা দিই। আর এটা সম্পূর্ণ আমার বাপের বাড়ি থেকে এনে দিই। এটা দিতে আমাকে কেউ বলেনি, তবে আমি ইচ্ছে করে দিই। জরুলের সাথে বিয়ে হওয়ার পর থেকে আমার পরিবারের সাথে যোগাযোগ করতে শুরু করি এবং একটা সময় আমার সাথে আমার পরিবারের সম্পর্ক ঠিক হয়ে যায়। আমার মা আমার জন্য আসবাবপত্র পাঠায়। জরুলের রুমে এবং ঘরে যে আসবাবপত্রগুলো আছে এখনও সেগুলো আমার মায়ের দেওয়া। জরুলকে যেদিন প্রথম আমাদের বাড়িতে নিয়ে যায় সেদিন আমার মা তার মুখ দেখে একটা সোনার চেন দেয়। জরুল আমাকে অনেক গহনা বানিয়ে দেয়। সুখে পরিপূর্ণ নারী ছিলাম, কিন্তু আমার শাশুড়ি আমাকে দেখতে পারতো না। আমি সবসময় চেষ্টা করতাম তার মন জয় করার, কিন্তু পসিবল হয়নি। আমাদের পুকুরের মাছ হতে শুরু করে তেল হতে শুরু করে পেঁয়াজ কাঁচামরিচ পর্যন্ত আমাদের বাড়ি থেকে আমার মা দিত, আর আমিও আনতাম। অবশ্য এসব জরুলদের বাড়িতে কেউ দিতে বলতো না, কিন্তু তারপরেও আনতাম। আর আমার শ্বশুর বাড়িতে গরিব দুঃখীদের দান করতাম। চেষ্টা করতাম এসব এনে হলেও শাশুড়ির সাথে সম্পর্ক ভালো করা যায় কিনা, কিন্তু কখনো যায়নি। তারপর একটা বাচ্চা নেওয়ার অনেক চেষ্টা করি, কিন্তু বাচ্চা হয় না। জরুল আমাকে খুব মানসিক সাপোর্ট দিত, কিন্তু তারপরও যেন কোথাও আমাদের মধ্যে একটা ঝামেলা লেগেই থাকতো। আমার শাশুড়ি আমার সাথে এমন করলে আমি জরুলকে বলতাম, আর আমার শাশুড়ি পেছন থেকে ছুরি মারত। আমার 3.5 বছরের সংসার জীবনে কখনো একটা সুতাও পাইনি শ্বশুরবাড়ির লোক থেকে। অথচ আমি আমার বাপের বাড়ি থেকে এনে তাদের অনেক দিতাম, কিন্তু জরুল আমাকে দুহাতে দিত। যা চাইতাম তা দিত। জরুলদের ঘরে যে ভাইটা আমাকে বোন ডেকেছিল ওর নাম ছিল পেঁয়াজো। ভাইটা খুব অভাবে ছিল এবং তার শ্বশুরবাড়িতেও খুব অভাব ছিল। তার শাশুড়ি মানুষের বাড়িতে কাজ করত। আমি ভাইটাকে অনেক সাহায্য করেছি। তার শাশুড়িকে প্রতি মাসে ওষুধ কিনে দিতাম। আমার পুরনো কাপড় চোপড় তার শালিকে দিতাম। তার শালি মাঝে মাঝে এসে আমার সাথে থাকতো এবং আমার ঘরের টুকিটাকি কাজকর্ম করে দিত। আমিও নিজের বোনের মতো দেখতাম। পেঁয়াজুর বউকে এবং তার বাচ্চাদের আমি জামা কাপড় কিনে দিতাম। যখন যা চাইতো সব দিতাম। এমন আমার শ্বশুর বাড়িতে এনে দিনকে দিন রেখে দিতাম। সময় যাচ্ছে, বাচ্চা হচ্ছিল না। আল্লাহর কাছে একটা বাচ্চা চাইতাম। আর এদিকে জরুলের সাথে সম্পর্ক খুব খারাপ যেতে থাকে। কিন্তু এত কিছুর পরেও সে বাসায় কিছু বলতো না। বিয়ের 1 বছর পর থেকে জরুল নেশা করা শুরু করে এবং দিনকে দিন আজে বাজে মানুষদের সাথে আড্ডা দিত। তখন তার আরেক বন্ধুর সাথে পরিচয় হয়, নাম কালু। সে আবার মাদক সেল দেয়। তার সাথে বন্ধুত্ব হওয়ার পর সম্পর্ক আরও অবনতি। যাই হোক, তারা আমাকে দেখলে সালাম দেয়,
এবং সুন্দর ব্যবহার করত। জরুল ঠিকমতো বাসায় আসতো না। আমি এই কথা কাউকে বলতে পারতাম না। বাপের বাড়ির কাউকে যে বলবো সেই অবস্থা নাই, কারণ নিজেই পছন্দ করে বিয়ে করেছি। শ্বশুরবাড়ির কাউকে বলবো সেটারও উপায় নেই। তারা বলে তোমরা নিজেরা নিজেরাই পছন্দ করে বিয়ে করছো, এখন তোমরা জানো। তাই নিজের বিষ, নিজের কষ্ট নিজেই হজম করতাম। আমার শাশুড়ি আমাকে কখনো সাপোর্ট করেনি। সে চাইতো আমাদের সংসারটা ভেঙে যাক। আমার শাশুড়ির অবহেলা, আমার একাকিত্ব আমাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছিল। বিষয়টা এমন হতো যে সবাই চায় আমি চলে যাই, কিন্তু জরুলের ভালোবাসার কারণে আমি টিকে ছিলাম। কিন্তু একটা সময় জরুলও চাইতো আমাদের সম্পর্কটা ভেঙে যাক। আমি সারা দিন রাত একা থাকতাম। আমার সাথে কেউ কথা বলতো না। কারো সাথে কথা বললে খুব বাজেভাবে আমাকে উত্তর দিত। আমার শ্বশুর বাড়িটা ছিল একা বাড়ি, আশেপাশে কেউ ছিল না। কাজের মানুষগুলোকে অনেক টাকা পয়সা দিতাম, সাহায্য করতাম, কিন্তু তারাও রূপ বদলাতো। আমার শাশুড়ির দিকেই ছিল। আমি আমার শাশুড়ি থেকে কিছু চাইনি, শুধু একটু ভালোবাসা আর ভালো আচরণ চেয়েছি। এত কিছুর পরেও আমি কখনো তার সাথে ঝগড়া করিনি। সে কিছু বললে, আমাকে আমার ভালো না লাগলে আমি চলে আসতাম আর চুপচাপ বসে থাকতাম। একটা সময় জোরুল পুরোপুরি আমার বিরুদ্ধে চলে যায়। সে চাইছিল না আমার সাথে আর সম্পর্ক রাখতে, কারণ জোরুল যে বন্ধু বান্ধবীদের সাথে মিশত তারা খুব খারাপ ছিল। আসলে তারা ঘরের চাকর ছিল, তাদের জোরুল বন্ধু বানিয়েছে। জরুলের একটা ভালো বন্ধু কিংবা তার সহপাঠী কারো সাথে সম্পর্ক রাখেনি। পেঁয়াজু আর কালু ভাই ছিল তার বন্ধু। এরপর আরেকটা আসে, নাম আদব। সে ছিল আরেক শয়তান। তাদের সবাইকে আমি কম বেশি সাহায্য করতাম, যেন আমার সাথে সম্পর্ক ভালো থাকে, আমার পিছনে ছুরি না মারে। কিন্তু একের পর এক ছুরি মারতেছিল। আর এসব নিয়ে একদিন জরুলের সাথে অনেক ঝামেলা করি আর বলি ওরা যেন এখানে না আসে। ওদের অনেক গালি দিই আমি, আর জরুল আমাকে ওদের সামনেই মারে। আমি খুব কষ্ট পেয়েছিলাম সেদিন, কিন্তু কিছু বলিনি, চুপচাপ ছিলাম। জরুল আমাকে খুব গালাগালি করত, কিন্তু এত কিছুর পরেও আমি তাকে ভালোবাসতাম, খুব ভালোবাসতাম, আর আজীবন বাসব। নেশা আর এসব বন্ধুদের সঙ্গ দিতে গিয়ে জরুল টাকা পয়সা সব নষ্ট করে ফেলে। এত এত টাকা সে নষ্ট করেছে সে নিজেও জানে না। সব এদের পেছনে ওরিয়ার নেশা করে। একটা সময় জরুল আমার গহনাগুলো সেল করে দেয়। আমি কিছু বলি না, চুপচাপ থাকি। এর মধ্যে জরুল বিভিন্ন নারীর সাথে মেশা শুরু করে, যা আদব জোগাড় করে দিত। জরুলের টাকা পয়সা যখন শেষ, আমি আমার বাপের বাড়ি থেকে টাকা এনে দিতে থাকি। টানা 1.5 বছর আমি তার হাত খরচ হতে বাজার খরচ সব চালিয়েছি। মনে করেছি এখন হয়তো সুখ হবে। আসলে সব ভুল ছিল। আমার পরিবার কখনো আমার পাশে ছিল না। মাকে বলতাম, মা চুপ থাকতো, কাউকে বলতো না, কারণ ভেজাল হবে। আর আমি নিজের ইচ্ছে তো পরিবারের অবাধ্য হয়ে বিয়ে করেছি। বিয়ের সময় আমার বয়স ছিল 21 বছর। এরপর বছর যায়, বয়স বাড়ে। আমি 22 বছরের একটা তরুণী, একা 4টা মানুষের সাথে লড়াই করেছি নিজের সংসার টিকিয়ে রাখার জন্য, কিন্তু পারিনি। পেঁয়াজু, কালু, আদব, আমার শাশুড়ির সাথে, এদের সাথে আমি 22-23 বছরের একটা তরুণী পেরে ওঠেনি। বিয়ের 3 বছরের সময় আমার মায়ের কাছে একটা গরু চাই কোরবানিতে। আমার মা তার জমানো টাকা থেকে 13,000 টাকা দিয়ে আমাকে একটু গরু কিনে শ্বশুরবাড়িতে পাঠায়। জরুলের সামর্থ্য ছিল না কোরবানি করার সে বছর। জরুল বলেছিল সে বছর সে কোরবানি করবে না, কিন্তু বিষয়টা আমার কাছে ভালো লাগছিল না। তাই আমি আমার বাপের বাড়ি থেকে একটি গরু আনাই। সেটা দিয়ে হয়তো কোরবানি হবে না, কিন্তু সবাইকে নিয়ে মাংস খেতে পারবো। আর কোরবানি না করাটা একটু লজ্জার বিষয় ছিল। কোরবানির দিন সবাই আসে, আর পেঁয়াজ, কালো, আদব, ওদের অনেক মাংস দেয় আমার শাশুড়ি। পুরো গরু থেকে অর্ধেক মাংস ওদের 3জনকে দেয়, কারণ আমার শাশুড়ির খুব আদরের ছিল তারা। কোরবানির 5 দিন পর আমি বাপের বাড়ি বেড়াতে আসি। জোরুল আমাকে গাড়িতে তুলে দেয়। বাপের বাড়িতে আসার 2 দিন আগে থেকেই জোরুল আমাকে খুব মায়া মহব্বত করে, বিয়ের প্রথম প্রথম দিনগুলোর মতো। বাপের বাড়িতে আসার পর থেকে আমার বাম চোখ শুধু লাফাইতো। আর আমার বাম চোখ লাফালে আমি কোনো খারাপ খবর শুনতাম, কিংবা আমার কোনো বিপদ হতো।
আমি ভয় পেতাম, আল্লাহর কাছে সাহায্য চাইতাম, তাহাজ্জুদ পড়তাম, দান সাদকা করেছি। আল্লাহকে বলতাম, আল্লাহ, কোনো বিপদ আপদ যেন না আসে। আমি বাপের বাড়িতে আসার 6 দিন পর শুনি জরুল বিয়ে করেছে পেঁয়াজুর শালিকে। এই খবর আমি নিতে পারিনি। আমার মা খবর নিল বিভিন্ন মানুষ দিয়ে, আর বিষয়টা সত্যি। শুক্রবার দিন আসরের পর পেঁয়াজুর শালিকে বিয়ে করে এনেছে। আমার মা আমাকে আর কারো সাথে যোগাযোগ করতে দেয়নি। আর আমার মা বলেছে বিষয়টা যেন এখানেই শেষ করি। আমি দিনকে দিন খেতে পারিনি, ঘুমাতে পারিনি। আমার কলিজাটা ছিঁড়ে যেত। আর জরুলের সাথে কাটানো ভালো সময়গুলো মনে পড়তো। আমি একদম ভেঙে পড়েছিলাম। সেই যে ভেঙে পড়েছি, আর উঠতে পারিনি এই পরিস্থিতি থেকে। বিভিন্ন লোক মারফতে খবর পাই যে আমার শাশুড়ি বলেছে আমি নাকি জরুরির টাকা পয়সা মেরে দিয়েছি। সে আমার নামে অনেক বদনামি শুরু করে দেয়, যা আমার পরিবারের কানে আসে। আমার ভাইরা রেগে আগুন হয়ে যায়। শুধুমাত্র আমার মার কারণে কিছু বলেনি। আর আমার মা আমার ভাইদের আদেশ দেয় যত তাড়াতাড়ি পসিবল হয় আমার বিয়ে যেন ব্যবস্থা করে। জরুরি বিয়ের 11 দিন পর জরুল আমাকে আমাদের এক কাজের লোকের মাধ্যমে আমাকে চিঠি পাঠায়। চিঠিতে লেখা ছিল, প্রিয় হাসি, আমি ভালো নেই। আমি অনেক অন্যায় করে ফেলেছি তোমার সাথে। আমাকে মাফ করো। আমি মাগরিবের পর তোমাদের বাড়ির পাশে অপেক্ষা করব। তুমি আসবে। এই চিঠিটা পাওয়ার পর আমার ব্যাকুল মন তাকে একটিবার দেখার জন্য পাগল হয়ে যায়, তার বুকে একটু মাথা রাখার জন্য। বিরহ ভীষণ খারাপ জিনিস। এই বিরহের কোনো ওষুধ নেই। আমি মাগরিবের অপেক্ষায় থাকি। মাগরিবের সময় আমি বাড়িতে থেকে বের হয়ে তার সাথে দেখা করি, আর কাউকে কিছু না বলে। জরুলকে দেখার সাথে সাথে আমি রাস্তায় পড়ে যাই। জরুল আমাকে ধরে ফেলে। সে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়, আর আমার পা ধরে মাপ চায়। আমি তার আবেগেই গলে যাই। তার শরীরের গন্ধটা বহুদিন পর পাচ্ছিলাম। প্রিয় মানুষদের শরীরে আলাদা একটা গন্ধ থাকে। জরুল আমার কাছে মাপ চায় আর বলে, চলো ঘরে। আমি যেতে চাইনি, কিন্তু সে অনেক কান্না করে, আর আমি যেতে বাধ্য হই। বলে রাখি, আমার বাড়ি থেকে বের হওয়ার সময় আমি 10,000 টাকা এনেছি। সেটা কেন এনেছি জানি না, কিন্তু আমার সাথে ছিল। জরুলদের বাড়িতে যাই। জরুলের মা আমাকে দেখে তো মুখটা একদম কালো করে রেখেছে। জরুল আমার রুমে আমাকে ঢোকায়। জরুলের বউকে আমি দেখি যে আমাকে একটা সময় ভাবি ডাকতো। আল্লাহ এমন দিন কাউকে না দেখা, যে সতীনের মুখ দেখার মতো দিন, যে কিনা দিনের পর দিন আমার নুন খেয়েছে। জরুলদের বাড়িতে যাওয়ার পর থেকে আমার পিছনে শত্রুতা আরও বেড়ে যায়। জরুলদের বাড়িতে যাওয়ার পর থেকে আমি রুম থেকে বের হতাম না তেমন। জরুল বের হতে দিতও না। ও সারাদিন আমার সাথে রুমে থাকতো। টাইম হলে খেতাম আর ঘুমাতাম। জানালা দিয়ে আকাশ দেখতাম। বাড়ি থেকে চিঠি দেয় আমাকে। আমি বাড়ি খুব দূরে ছিল না, তারপরও আমার ভাই আমাকে চিঠি দেয়। আর সেখানে লিখে, বাবা বলেছে আমি মরে গেলেও যেন আমার মৃত্যুর সংবাদ সেই বাড়িতে দেওয়া না হয়। আমি খুব ভেঙে পড়ি। এখানে থাকতেও পারছিলাম না, আবার জরুলকে ছাড়া বাঁচতেও পারবো না, এমন মনে হয়েছিল। কিন্তু তখন একবারও আত্মহত্যার কথা ভাবিনি। শুধু নামাজ পড়ে কাঁদতাম আর বলতাম, আল্লাহ, মৃত্যু দাও। এ ব্যথা আর সহ্য করতে পারছি না। শ্বশুরবাড়িতে আসার পর পেঁয়াজু, কালো, আদব সহ সবার মুখোমুখি হই। সবার মুখ কালো আমাকে দেখার পর। আসলে তারা মুখ দেখাতে পারছিল না আমাকে। তারা আমার নামে অনেক বদনামি বের করে। আমি মেয়ে ভালো না, আমার সাথে পুরুষদের সাথে সম্পর্ক, আরও অনেক কিছু। এটা আমাকে ঘরের একটা কাজের মানুষ বলতো। আল্লাহ তার ভালো করুক, সে আমাকে সব বলতো। জরুলের বিয়ের পরের দিন এসেছিল জরুলদের বাড়িতে কাজ করতে। তাকে আমি 20 টাকা, 50 টাকা দিতাম। জরুল এসবের প্রতিবাদ করেনি। তার বন্ধুরা আমাকে এ ধরনের কথা বলেছে সেই জন্য। শুধু আমাকে বলেছে আমি ভালোবাসলে হয়েছে, আর কেউ ভালোবাসতে হবে না। কিন্তু আমি জরুল থেকে এমন কথা আশা করিনি। তারা বাড়ির কাজের লোক, তাদের এত সাহস কেন দিচ্ছে জরুল? জরুলদের বাড়িতে যাওয়ার 7 দিন পর আমি একটা কাগজ হাতে পাই, যেটা আপোষনামা ছিল। আর জরুল এটা পেঁয়াজুদের দিয়েছে। আমাকে জরুল তালাক দিয়ে ফেলেছে এমন একটা ভুয়া বানোয়াট কাগজ ছিল, যেটা পেঁয়াজও আমাকে দেয়। আর বলে, জরুল তোমাকে তালাক দিয়েছিল, সেই জন্য আমরা বিয়ে দিই। অথচ আমি এখান থেকে যাওয়ার 7 দিনও হয়নি,
তার মধ্যে জরুল বিয়ে করে। আবার তালাকের মিথ্যা বানোয়াট কাগজও জরুল বানায়। যেটা পরে জানতে পেরেছি, আমার শাশুড়ির চাপে পড়ে জরুল এমন একটি কাগজ বানিয়েছে। এটা পাওয়ার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। কিভাবে পারলো আমার সাথে বেইমানি করতে? কাগজটা আমার বাপ ভাইয়ের হাতে পর্যন্ত যায়। আমাকে চিঠি পাঠায় বাবা। খুব খারাপ ভাষায় বাবা চিঠি লেখে। এত কিছুর পরেও আমি বাবাকে জানাই আমি জরুলের সাথেই থাকতে চাই। একদিন দুপুরবেলা আমি ঘুমাচ্ছিলাম। ঘুম থেকে উঠে রান্নাঘরের দিকে যাই। রান্নাঘরের পাশে একটা বাথরুম ছিল। সেখান থেকে জরুল আর তার বিবাহিত বউয়ের কণ্ঠ শুনি। জরুলের পিঠে সাবান লাগিয়ে দিচ্ছে। আমার ভালোবাসা, আমার জরুল আমার জামাইয়ের শরীরে অন্য মেয়ে হাত দিবে, এটা মেনে নিতে ভীষণ কষ্ট হচ্ছিল। আল্লাহ এমন দিন কোনো মেয়ের জীবনে না আনুক দোয়া করি। আমি রুমে চলে আসি এবং ইচ্ছে মতো কান্না করি। সেদিন রাতে জরুল ওই মেয়েটার সাথেই থাকে। আমি কিছুই বলিনি। বাড়ির নতুন কাজের মেয়েটা সে রাতে আমার সাথে থাকে। আমার তাহাজ্জুদের কান্নায় সে একমাত্র সাক্ষী ছিল। সারা রাত ঘুমাতে পারিনি। এত কিছুর পরেও আমি জরুলকে ভালোবাসি। আমার জায়গায় এটা স্বার্থপরতা, কিন্তু বাস্তবে তো জরুলের বউ সেই মেয়েটা। আমার যতটুকু অধিকার জরুলের ওপর, ওরও তো ততটুকুই অধিকার। মেয়েটার নাম মালসা। পরের দিন দুপুরবেলা জরুল রুমে আসে। আমি জরুলকে বলি, কি দরকার রুমে আসার, তুমি ওখানেই থাকো। আরও অনেক কথা বলি। জরুল আমাকে উত্তর দেয়, ও রান্না বান্না করে খাওয়াচ্ছে, তোমার তো বিন্দুমাত্র কৃতজ্ঞতা নেই। ও আমার বউ, ওর কাছে যাব না, এটা কেমন কথা বলো হাসি। আমি কিছু বলি না, কিন্তু মানতে কষ্ট হচ্ছে। আরমনকে এটা বলে বোঝাচ্ছি ও যা বলছে তা তো সত্যি। ও আমার বিছানায় ঘুমিয়ে যায়। রাতের বেলা উঠে আমাকে বলে ভাত দেওয়ার জন্য। আমি ভাত আনতে রান্নাঘরে গিয়ে দেখি মালসা অসুস্থ, অনেক বমি করতেছে। জরুলকে বলি, কিন্তু ওর কাছে টাকা নাই ডাক্তার আনার, তাই ও চুপ থাকে। আমি টাকা বের করে দিই আর ডাক্তারানি ওষুধ লিখে দেয়। ওর পরনের জামা পর্যন্ত নাই, শুধু দুইটা জামা। বমি করে দুইটাই নষ্ট করেছে। এখন জামা না থাকার কারণে বমিওয়ালা একটা জামা পরে বসে আছে। আমি আমার থেকে দুইটা শাড়ি দিই ওরে। এরপর জরুলকে ভাত দিই, আমি নিজেও ভাত খেতে বসি। জরুল সে রাতে আমার রুমে ঘুমায়, আমাকে জড়িয়ে ধরে সারা রাত ঘুমায়। পরের দিন নাস্তা নিতে রান্নাঘরে যাওয়ার পর মেয়েটা আমাকে বলে, তুমি কেন ওর সাথে খাচ্ছ? তোমার যতটুকু অধিকার আছে আমারও ততটুকুই অধিকার। আমার জামাইয়ের সাথে আমি নাস্তা খাবো। আমি শুধু থ হয়ে শুনি। এতদিন এই মেয়ে আমাকে আপনি করে বলতো, কত টাকা পয়সা জামকাপড় দিয়েছি, আর এখন সেই মেয়ে আমাকে তুমি বলতেছে। আমার নুন খেয়ে আমাকে লাথি মারতেছে। আমি জরুলকে গিয়ে বলি আর কান্না করে চিৎকার করে বলি, বেইমান, আমি চলে যাব, তোর সাথে থাকবো না। জরুল আমার চুল ধরে আমাকে অনেক মারে আর বলে, ও জামাই রে, ও বলছে তোর কি সমস্যা। আমি চুপ করে থাকি। আমি অবাক হয়ে যাই ওর কথা শুনে। সেদিন থেকে জরুলকে ট্যাগ দিই, কিন্তু আমার অবুঝ মন শুধু জরুলের জন্য কাঁদত। এত কিছুর পরেও আমি জরুলকে ভালোবাসতাম। ওর সব হাত খরচ আমি চালাতাম। এমনকি ও শ্বশুরবাড়ি যাওয়ার টাকা ছিল না, আমি আমার গলার চেন বিক্রি করে ওরে টাকা দিই। তখন গহনার ভরি ছিল 4,000 টাকা। 2,000 টাকা ওরে দিই, বাকি 2,000 আমি রেখে দিই। আমি আর পারছিলাম না সিদ্ধান্ত নিতে। আমি সতীনের ভাত খাবো না, তারপর কারো সংসার ভাঙতেও পারবো না। এ সংসারে কখনো আমার আর সুখ হবে না। আমার পেছনে শত্রু লেগে গেছে। এদিকে আমার শাশুড়িরা তো ভালো করে আমার পেছনে শত্রুতা করতেছে। আর না পেরে ভাইকে চিঠি লিখি, বলি, ভাই, একটা ডিভোর্সের কাগজের ব্যবস্থা কর। আমি এই বাসা থেকে ডিভোর্স দিতে চাই। জরুলের সাথে দূরত্ব বাড়িয়ে দিই। আমি আসলে দূরত্ব বাড়িয়েও লাভ হচ্ছে না, কারণ জরুল আমাকে জড়িয়ে ধরা ছাড়া ঘুমাতো না। মাঝে মাঝে আমাকে ঘুমের মধ্যে রেখে ওর কাছে যেত। আমি বুঝতাম আর কাঁদতাম, কিছু বলতাম না। জরুলকে আমি চাপ দিলে মেয়েটাকে তালাক দিয়ে দিত, কিন্তু মুসলিম হিসেবে, মানুষ হিসেবে আমি সেটা করিনি, আল্লাহকে ভয় পেয়ে। কারণ ওরে তালাক দিলে জরুলও এর সাথে আমার সুখ হতো না, আজীবন আমাকে কষ্ট পেতে হতো। আমি খুব কাঁদতাম, খুব বেশি কাঁদতাম, কারণ জরুলকে ছাড়া থাকবো কিভাবে এটা চিন্তা করে। ভাই আমাকে লোক মারফত খবর পাঠায়,
ডিভোর্সের সব রেডি, তুই বের হ। শুধুমাত্র আমার ছোট ভাই আমার আবেগ বুঝেছিল। সেই সময়টাতে ভাই আমাকে অনেক সাপোর্ট দেয়। আমি চলে আসার জন্য রেডি হই, কিন্তু আসতে গিয়েও আসতে পারি না। প্রতিদিন বলি আজ চলে যাব, কিন্তু জরুলকে আরেকদিন দেখার লোভে আরেকটা রাত জড়িয়ে ধরে ঘুমানোর লোভেই থেকে যেতাম। তাকে জড়িয়ে ধরে কাঁদতাম, যে কান্নার কোনো শব্দ ছিল না। বেশি প্রেমের বিয়েগুলোতে এমনটাই হয়, কেউ বেঁচে থেকে মরে যায়, আর কেউ সত্যি সত্যি কারো হাতে মরে যায়। এমন করতে করতে 7 দিন পার হয়। 7 দিন পার হওয়ার পরেও আমি বের হতে পারছিলাম না, কারণ আমি জরুলকে আসলেই হারাতে চাই না। কিন্তু আমার দ্বারা সতীনের ভাত খাওয়াও পসিবল না। পরের দিন বিকেলবেলা আমি বের হয়ে আসি। জরুল ওই মেয়েটার সাথে কথা বলছিল, সেটাই দেখলাম বের হওয়ার সময়। আমাকে কাজের মেয়েটা জড়িয়ে ধরে অনেক কেঁদেছে, আর আমাকে বলেছে আমি জানাবো সব খবর আপনাকে। আসার সময় মেয়েটাকে আমার কানের দুলজোড়া দিয়ে আসি, কারণ আমার আপন বলতে তখন ওই বাড়িতে মেয়েটাই ছিল। আধারে গিয়েছে আমার এই জীবন। সূর্য হাসে না, হাসে না তু ভুবন। কালো মেঘে ঢেকে গেছে আমার এই জীবন। সব পেয়ে আজ হারালাম আমি, বড় নিঃস্ব আমি, জানে আমার খোদা। এলোমেলো করে দিল ওই দমকা হাওয়া। কাঁদতে কাঁদতেই বের হয়ে আসি। এসেই মাকে জড়িয়ে ধরি। আমার মা আমাকে খুব সাপোর্ট করেছে। আমি খুব ভেঙে পড়ি। বারবার মনে হচ্ছিল গিয়ে জরুলকে জড়িয়ে ধরলে আমার সব ব্যথাই দূর হয়ে যাবে, কিন্তু মন বলতো জরুলের তো বউ আছে ঘরে। ছোট ভাই ডিভোর্সের সব রেডি করে আমি সাইন করে ফেলি। আমি জরুলকে খুব ভালোবাসি। ঘুমাতে পারতাম না, কারণ জরুলকে জড়িয়ে ধরা ছাড়া আমার ঘুম আসে না। ঘুম ভাঙলে অবচেতন মনে জরুলকেই খুঁজতাম। জরুলের খবর কাজের মেয়েটা আমাকে দেয়। আমি আসার পর জরুল আমার রুমে গিয়ে দেখে আমি নেই। তারপর ঘরের জিনিসপত্র ভাঙচুর করে। আমাকে নিতে আসতে বের হওয়ার সময় জরুলের মা জরুলের পা ধরে বলে আমাকে দুধের দাম দে। আমার দামস্বরূপ আমাকে যেন আর না আনে। আমি ডিভোর্স পাঠানোর পর জরুল অনেক কেঁদেছে, আর আমার রুমটা তালা মেরে দেয়। সে বলে এটা হাসি রুম, কখনো যেন এটাতে কেউ না ঢুকে। দিন যতই যায় জরুল আমার শূন্যতা অনুভব করে। নেশার মধ্যে নাকি আরও ডুবে যায়। এসব শুনে আমি আরও পাগল হয়ে যাই। তখন আমার পরিবার আমাকে ঢাকায় পাঠিয়ে দেয় এবং আমার বিয়ের জন্য তোড়জোড় চালায়। আমি জরুলের জন্য অনেক চিঠি লিখতাম, কিন্তু সেগুলো আর পাঠাতাম না। আমি এতটাই ভেঙে পড়েছি, আমি রাস্তাঘাটে পর্যন্ত কাঁদতাম। আমার আল্লাহ জানে আমি কত কষ্ট পেয়েছি। আমি কষ্ট সহ্য করতে না পেরে আল্লাহর কাছে মৃত্যু চাইতাম। আমার পরিবার এসব সহ্য করতে না পেরে আমার মা বলেছিল আমি যেন জরুলের কাছে চলে যাই, কিন্তু আমি আসিনি, কারণ আমি সতীনের ভাত খেতে পারবো না। কাজের মেয়েটার সাথে যোগাযোগ করতে চাইতাম, কিন্তু আমার মা দিত না। জরুলের সাথে 3টা মাস আমার কোনো যোগাযোগ নেই। আমার পরিবার আমার ফুপুর ননদের ছেলের সাথে বিয়ে ঠিক করে। আসলে ভাগ্য করে আমি অবিবাহিত ছেলে পেয়েছি, কারণ ডিভোর্সি মেয়েদের অবিবাহিত ছেলের সাথে বিয়ে হওয়া মানে আকাশের চাঁদ ছোঁয়ার মতো ব্যাপার। বিয়েতে রাজি ছিলাম না, কিন্তু পরিবার আর পরিস্থিতির কারণে বিয়েটা হয়। বিয়ের 3 দিন আগে আমার মা আমাকে বলে তোর সমস্ত আবেগ ভালোবাসা দিয়ে জরুলকে একটা চিঠি লেখ, এটাই তোর জীবনের শেষ চিঠি যেনই হয়। আমি চিঠি লিখি, ভালোবাসার জরুল, কেমন আছো? তোমাকে ছাড়া আমি ভালো নেই, কখনো হয়তো ভালো থাকবো না। জরুল আমার ভালোবাসার কোনো কমতি আমি রাখিনি। আমার আল্লাহ জানেন জরুল রে, কেন আমার সাথে এমন হলো। বিয়ের এত বছরে আমি তোমাদের মন জয় করতে পারিনি। জরুল, আমার সাথে যে অন্যায় তোমরা করেছো তার বিচার কোথায় পাবো? আদৌ কি বিচার হবে? জরুল, তোমাকে খুব ভালোবাসি জরুল। তোমাকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হয়। বহুদিন তোমার শরীরের গন্ধ পায় না। জরুল, তোমার মন শরীর ঘর সবকিছুতে আমি হাসি রাজত্ব করতে চেয়েছি, কিন্তু পারিনি। জরুল, আমি এখনকার এই বেইমান জরুলকে ঘৃণা করি, কিন্তু এত বছর কাটানো আমার স্বামী জরুলকে খুব ভালোবাসি। জরুল, আমৃত্যু ভালোবাসবো তোমায়। জরুল, আল্লাহর কাছে দোয়া করি জীবনে তোমার সাথে যেন দেখা না হয়, কারণ সেদিন হয়তো আমি বাঁচব না। খুব সুখে থেকো জরুল, নতুন বউকে নিয়ে। জরুল রে, আমার সাথে যারা অন্যায় করেছে
তাদের উপর আল্লাহর গজব পড়বে। জরুল, তোমার বুকটাতে আমার জায়গা ছিল, সেখানে আজ অন্য কেউ ঘুমাচ্ছে। জরুল, তোমাকে ছাড়া আমি ভালো নেই। তোমাকে ভুলতে পারার ওষুধ আমি কেন খুঁজে পাচ্ছি না? জরুল, আমাকে ভালোবেসো, আজীবন মনে রেখো আমি তোমায় ভালোবাসি, আমার প্রাণের স্বামী। আমার জরুল, আমার জরুল, আমার জরুল। ইতি, তোমার এক সময়ের বউ। চিঠিটা আমার মাকে দিই। এরপর আমার মা, ভাই, ফুপু আমার বিয়ের আয়োজন শুরু করে। আমি ছেলেকে দেখিনি, আর দেখার ইচ্ছেও নেই। আমি পাগলের মতোই কাঁদতাম। আর এসব দেখে সবাই বলতো আমি মনে হয় আর বাঁচব না। আমাকে কোনো রকম শাড়ি পরিয়েছিল। এরপর কাজী এসে বিয়ে পড়ায়। কবুল বলার পর যখন রুম থেকে সবাই চলে যায়, আমি আমার মা ফুপুকে বলি আমি এমন দিন চাইনি। আমি জরুলকে নিয়ে বাকি জীবন কাটাতে চেয়েছি। আমি কেন জরুলের ব্যথায় ব্যথিত? আমাকে যখন শ্বশুরবাড়িতে নিয়ে যাচ্ছিল, আমি কান্না করতে করতে হুঁশ হারিয়ে ফেলি। আমার হুঁশ আসে প্রায় 4 ঘন্টা পর। আমাকে তখন বিছানায় শুয়ে রাখা হয়। বিছানাটা ছিল ফুল দিয়ে সাজানো। হুঁশ ফেরার পর কিছু সময় মনে হয়েছিল জরুল সাজিয়েছে, কিন্তু না। আমার তো বিয়ে হলো কয়েক ঘন্টা আগে। আমার শাশুড়ি আমাকে বলল, এখন ভালো লাগছে? আমি বলেছি, জি, এখন একটু ভালো লাগছে। আমাকে একটু লেবুর শরবত বানিয়ে দিয়েছিল। খেয়ে খুব আরাম পেয়েছিলাম। শরবত খেয়ে একদম ঘুম। রাতে খাবার খাইনি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমার গায়ের ওপর কারো হাত পেলাম। মনে করেছি জরুল আমাকে জড়িয়ে ধরেছে, কিন্তু এরপর মনে হলো নতুন স্বামী। উঠে হাত মুখ ধুয়ে শাশুড়ির কাছে গিয়ে মন খারাপ করে বসে রইলাম। তিনি আমাকে বলল, কাল রাতে কিছু খাওনি, একটু কিছু কি খাবে তুমি? নাস্তা দিই। আমি একটি বিস্কুট আর চা খেলাম। এরপর বসে আছি, মন একদম খারাপ। কারণ এমন দিন আমি চাইনি, রুমিও যায়নি। আমার নতুন স্বামীর কি নাম সেটাও জানি না। শুধুমাত্র ঘুম থেকে উঠে বিছানা থেকে নামার সময় তার চেহারাটা দেখেছি। জরুলের সাথে তার চেহারার একদম মিল নেই। রান্নাঘরে বসে আছি, কিছু বলছিও না, করছিও না, চুপচাপ একদম বসে আছি। আমাকে মা জিজ্ঞেস করলো, বাড়ির জন্য কি তোমার মন খারাপ? প্রথম প্রথম এমন হয়, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমাদের সাথে একটু একটু করে মিশতে চেষ্টা করো। আমি কথা শুনে চোখের পানি ছেড়ে দিলাম। আর বাদ মানছে না। ইচ্ছে হচ্ছে এখনই এখান থেকে চলে যায় আর জরুলকে জড়িয়ে ধরি। আমার স্বামী ঘুম থেকে উঠেছে। মাকে বলল নাস্তা দেওয়ার জন্য। মা নাস্তা সাজিয়ে আমাকে বলল টেবিলে দিয়ে আসার জন্য। সেখানে আরো 2টা কাজের মেয়ে ছিল, কিন্তু ওদের বলল না। আমি কিছু না বলে চুপচাপ চোখের পানি মুছে নাস্তাগুলো নিয়ে ওনার সামনে গেলাম। উনি আমার দিকে একটু তাকালো। আমাকে জিজ্ঞেস করেছি আমি নাস্তা করেছি কিনা। আমি বলেছি, জি, খেয়েছি নাস্তা। এরপর আমি আবার রান্নাঘরে এসে মোড়ার মধ্যে বসে রইলাম। কোনো কাজ করছি না একদম। আমার ইচ্ছেও করছে না। এরকম বসে থাকতে থাকতে দুপুর গড়ালো। শাশুড়ি মা আমাকে বলল, গিয়ে গোসল করে এসো, লাল শাড়ি পরবে তুমি। আমি রুমে গেলাম। কাজের মেয়েরা আমার রুমটা পরিষ্কার করে রেখেছে। আমি রুমে গিয়ে দেখি উনি কি যেন লিখছেন। আমি কিছু বলিনি। আমার শাড়ি নিয়ে আমি বাথরুমে চলে যাই। বাথরুমে শাড়ি পরে অনেক কষ্টকর বিষয়। আমি অনেক কষ্ট করে কোনো রকম শাড়িটা পরেছি। জরুলদের বাড়িতে 3টা বছরের একদিনও আমি কোনো শাড়ি পরিনি, কারণ আমার শাশুড়ি চাইতো না আমি শাড়ি পরি। আর উনি পরলে কেমন করে কথা বলতো, এই জন্য আমি শাড়ি পরতাম। অথচ পেঁয়াজোর শালিকে জরুলের বউ করে আনার পর থেকে তাকে শাড়ি পরতে বলতো। আমার সব শাড়ি দিয়ে এসেছি। আমার শাশুড়ি সে মেয়েটিকে বলেছে শাড়ি পরার কথা। এমনকি আমার শাশুড়ি তাকে একজোড়া রূপার নূপুরও গড়িয়ে দেয়। আর মেয়েটা সেগুলো পরে পুরো ঘরে হাঁটত। আমি এসব দেখতাম। আমি জরুলদের বাড়িতে যাওয়ার পর আমার শাশুড়ি একদিন আমাকে বলে, চলে, তুমি মেহমান এসেছে, মেহমানের মতোই থাকো। আমি চুপ ছিলাম, কোনো উত্তর দিইনি। জরুলের নতুন বউ একদিন কথার ছলে আমাকে উদ্দেশ্য করে বলে, আমি এখানে হাঁটাহাঁটি আসিনি, 5 জন মাতিয়ে এসেছি। আমার মা বাবা আমাকে প্রেম করে পালিয়ে আসা শিখায়নি। আমি আর উত্তরে বলি নাই, অন্যের ঘর নষ্ট করাটা শিখিয়েছে। চুপ ছিলাম, কারণ ঝগড়া করাটা আমার সাথে যায় না। আমিও 3 বছরে যতটা কথা বলি নাই ততটাই মেয়েটা বলেছে, এবং জরুলের মায়ের সাথে তর্কে পর্যন্ত গিয়েছে।
সেই ঘর থেকে একটা জিনিসও আমি আনিনি। সবকিছু না হয় স্মৃতি হয়ে থাক। ওই বাড়িতে হাসি নামের একটা বউ ছিল, তা না হয় আমার সাজানো গোছানো জিনিসগুলোতে প্রমাণ থাকবে। জরুল যেন আমার জিনিসপত্র দেখে আর প্রতিদিন আমার কথা মনে পড়ে। সত্যি বলতে জরুলকে ভালোবাসি, আজীবন বাসব, কিন্তু তার সাথে সংসার আমি আর করতে চাই না, কারণ পরিস্থিতি আর সংসার করার মতো নেই। জরুলকে ছাড়া বাচ্চাটা অনেক কষ্টকর আমার জন্য। মা খেতে ডাকছে আমাকে। এসব চিন্তা বাদ দিয়ে দুপুরে খেতে বসলাম। মা, বাবা আর তিনি সহ সবাই একসাথেই খেতে বসলাম। খাওয়ার মধ্যেও জরুলের কথা মনে পড়ে গেল। এমন দিন সত্যি আমি চাইনি। বৃদ্ধ হতে চেয়েছি জরুলের সাথে। আমি খুব কম খেলাম, কারো দিকে একটুও তাকালাম না। কোনোরকম 2টা ভাত খেলাম। ভাত খাওয়ার পর মা বলল, গিয়ে একটু শুয়ে থাকো, ভালো লাগবে। আমি রুমে এসে বসে রইলাম। তিনি এসেছেন আর আমাকে বলছেন, তোমার কি মন খারাপ? আমি তার মুখের দিকে তাকিয়ে আছি। আমার ভাবনাতে জরুল। আমি তো চাইনি জরুল ব্যতীত অন্য কোনো পুরুষকে স্বামী হিসেবে নিতে। আমি তো চাইনি অন্য কোনো স্বামীর সাথে একটা রুমে আবদ্ধ হতে। আল্লাহ বিচার করবেন যারা আমার ভালোবাসার থেকে আমাকে দূরে ঠেলে দিয়েছেন। আমি তার মুখের দিকে তাকিয়ে অনেক কান্না শুরু করে দিলাম। আমার কান্না থামছে না। তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিলেন, চোখের পানি মুছিয়ে দিলেন। আমার মধ্যে যেন দুনিয়াটা ভেঙে পড়েছে এমন মনে হচ্ছে। আমি জরুলকে ছাড়া কিছুই চিন্তা করতে পারছি না। জরুল ছাড়া অন্য পুরুষ আমার চোখের পানি মুছতেছে। সত্যি ভাগ্য আমার ভীষণ খারাপ। আমি কান্না করা কণ্ঠে তাকে বললাম, আমাকে একটু সময় দিবেন? আমি একটু সময় চাই, কিছুদিন সময় চাই। তিনি বললেন, দিব, নাও কিছুদিন সময়। তিনি রুম থেকে বেরিয়ে গেলেন। বিকেলে আমার বাবা মা, ভাই আর কাজিনরা এসেছে। আমি মাকে জড়িয়ে ধরে বললাম, মা, চিঠিটা কি পাঠিয়েছ? মা বলেছেন, ঢাকা থেকে নয়, চিটাগাং গেলে পাঠাবো। আমি পাঠাবো, তুই চিন্তা করিস না। আমার খালাতো বোন নহিকে বললাম, তুই আমার জারলের খবর চিঠি লিখে আমাকে জানাবি, এটা ওয়াদা কর। সে ওয়াদা করল। এবং এটাও বললাম, আমি টাকা পাঠালে তুই ওদের ঘরের কাজের মেয়েটাকে দিবি, তার থেকে সব খবরাখবর নিবি। আমার মা বাবা আমাকে নায়র বা ফিরে পাওয়া নেওয়ার কথা বললে আমার শাশুড়ি মানা করেন। বলে, বউ কোথাও দিব না, এখানে থাকো, পরে বেড়াতে যাবে। বাবা বললেন, তাহলে আমরা ও বাড়িতে চলে যাব কয়েকদিনের মধ্যে। ঢাকায় এতদিন থাকাতে আমাদের কাজে কর্মে বিলম্ব হচ্ছে। আমার বাবা মা আমার শ্বশুর শাশুড়িকে বললেন, 2 বা 3 দিনের মধ্যে ফার্নিচার পাঠাবো। মেয়ের ঘর সাজিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। আমার শাশুড়ি শ্বশুর রেগে গিয়ে বললেন, তাহলে আপনারা মেয়েটাও নিয়ে যান, কারণ এসবের দরকার নেই আমাদের। ঘরে আল্লাহ রহমতে কোনো কিছুর কমতি নেই। আমার ছেলের বউ চায়, আপনাদের ঘরের একটু বালিও চায় না। আমার মা চলে যাওয়ার সময় আমাকে বোঝালো, বাবা ভাই সবাই, আর বলল, ভাগ্য করে এমন ঘর পেয়েছিস, তাদের নিয়ে সুখে থাক। তারপর সবাই চলে যায় আর আমি একা। রাতের বেলা তিনি এসে আমার কপালে চুমু দিয়ে বলেন, হে সুন্দরী বউ, তোমার মন কেমন আছেন এখন? আমি বলি, ভালো। এটা বলে অন্যদিকে ফিরে শুয়ে আছি। তিনি রুমের বাতি নিভিয়ে আমাকে বললেন, গল্প করতে চাই তোমার সাথে। আমি বললাম, ঘুমাবো। আমার তো এখন ঘুম আসছে না। আমি চুপ করে রইলাম, আর কিছুই বলছি না। সে আমাকে জড়িয়ে ধরে তার বুকের মধ্যে নেয়। আমি তখনও কিছু বলছি না, চুপ হয়ে রইলাম। সে বলল, এখন ঘুমাও। বিয়ে করেছি কিসের জন্য? বউকে বুকে নিয়ে ঘুমানোর জন্য। সে ঘুমিয়ে গিয়েছে, কিন্তু সে রাতে আমার ঘুম হলো না। উঠে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কান্না করে বলতে লাগলাম, হে আমার রব, আমাকে তুমি জরুলের শোক কাটিয়ে দাও। আমার সাথে যা হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ রে, তুমি দয়া করো আমার ওপর। আমি আর নিতে পারছি না জরুলের কষ্ট। ফজরের নামাজের পর একটু ঘুম আসলো। এক ঘুমে উঠলাম। বিকাল 3টা বাজে। কেউ আমাকে একটু ডাকেও নি। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে রুমের বাহিরে গেলে মা আমাকে বলে, ঘুমালে হবে শুধু, ভাত তো খেতে হবে। তিনি আমাকে ভাত দেন। ভাত খেয়ে আমি তার রুমে গিয়ে বসি। তিনি নিজে থেকে বলতে লাগলেন, তার ছেলে বাহিরে গেছে। আমি কিছু বললাম না, চুপ করে রইলাম। তার পেশা কি সেটাও জানি না। কথার ছলে মা আমাকে বলল, তার ছেলে পশু ডাক্তার, আর আমার শ্বশুরও পশু ডাক্তার। আমার জামাইয়ের নাম মানিক। সময়ের নিয়মেই যায়।
আমার বিয়ের 1 মাস পর একটা চিঠি আসে, যেটা আমার খালাতো বোন নহি পাঠায়। চিঠিতে নহি লিখে, প্রিয় হাসি আপু, কেমন আছো? শ্বশুরবাড়ির লোকেরা কেমন আছে? দুলাভাই কেমন ভালোবাসি তোমায়? আল্লাহ কি তোমায় সুখ দিয়েছেন? জরুল অনেক পাগলামি করে, তোমার রুমে একা ঘুমায়, তার মায়ের সাথেও তেমন কথা বলে না, ইচ্ছে হলে খায়, ইচ্ছে না হলে খায় না, নেশা করে অনেক, কারো সাথে তেমন একটা মিশেও না, ঘুমিয়ে থাকে বেশি। পেঁয়াজুর সাথে ঝগড়া হয়েছে। পেঁয়াজু বলেছে জরুল থেকে দাবি নেবে হাসরের দিন, কারণ তার শালিকে বইয়ের মর্যাদা দিচ্ছে না, এক ঘরেও ঘুমাচ্ছে না। আর জরুল পেঁয়াজুকে বলেছে তোদের থেকে দাবি নেব হাসরের দিন। জরুল অনেক শুকিয়ে গেছে, কান্না করে অনেক। ঘরে আগের মতো তেমন একটা বাজার করা হয় না। ঘরে এখন আর তেমন ফল ফলাদি এটা সেটা থাকে না, আগেতে তুমি আনতে, এই জন্য। এখন আর কেউ আনে না এইসব। জরুলের মা আছে, তার বউকে নিয়ে ভালো। বউটা জরুলের মায়ের সাথে ঘুমায়, রান্না বান্না করে আর খাবার খায়। সে ঘরের সবাই তোমাকে অনেক মিস করে। তোমার শূন্যতা সবাইকে কাঁদায়। জরুলের দুনিয়া, তুমি জরুল তোমায় ছাড়া ভালো নেই, সেটা তার কর্মের মধ্যেই বোঝা যাচ্ছে। আপু, নিজের যত্ন নিও, সবাইকে নিয়ে ভালো থাকো। ইতি, নহিমণি। চিঠি পাওয়ার পর আমার ব্যাকুল মন আরো ব্যাকুল হয়ে ওঠে। জরুলকে একটিবার দেখতে মন চায়। আমি আর নিজেকে এখানে ধরে রাখতে পারছি না। এদিকে শাশুড়ি ডাকছে, ঘরে মেহমান এসেছে নাস্তা দেওয়ার জন্য। এ ঘরে এখন আমার ইচ্ছে ছাড়া কোনো রান্নাবান্না হয় না। আমি যা রান্না করি সবাই তাই খায়। আমাকে সাহায্য করার জন্য 2টা কাজের মানুষ আছে। সকালবেলা আমি যখন রুম থেকে বের না হই, ততক্ষণ পর্যন্ত কোনো রান্নার আয়োজন করে না। আমার শাশুড়ি শ্বশুরকে যেমন রান্না করতে দেয়, দিই না কেন, তেমনি খায়, কোনো অভিযোগ করে না। বিয়ের 1 মাস পার হলেও মানিকের সাথে আমার কোনো শারীরিক সম্পর্ক হয়নি। আজকে কোন কাজেই মনে বসছে না, শুধুমাত্র জলুরের কথা মনে আছে। ইচ্ছে হচ্ছে শুধু তার কাছে যায়। আর মনে মনে ভাবছি, জরুল কি জানে আমার বিয়ে হয়েছে? রাতে ডিউটি শেষ করে মানিক বাসায় আসে। আজকে তাকে অন্যরকম লাগছে। মানিক বাসায় এসে গোসল করতে চলে যায় এবং রাতে সবাই মিলে একসাথে খাবার খেতে বসি। তখন আমার শ্বশুর বলে, মারে, বয়স হয়েছে, এবার একটা বাচ্চার জন্য চেষ্টা করো। আল্লাহ যদি দান করে আলহামদুলিল্লাহ, আর যদি দান না করে তাহলে আল্লাহর কাছে যাও। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। রাতের খাবার খেয়ে সব গুছিয়ে রুমে আসি। রুমে এসেই আমি ঘুমিয়ে যাই। আজকাল ঘুমটা বেশি আসে, আগে তো ঘুম আসতো না। জরুলের ঘরে থাকলে তার সাথে কথা বলতাম, না হলে তার অপেক্ষায় থাকতাম কখন ঘরে আসবে। মাঝরাতে আমার ঠোঁট জোড়ায় কেউ তার ঠোঁট জোড়ার মধ্যে নিচ্ছে ঘুমের ঘোরে। বললাম, জরুল, ঘুমাতে দাও। কিন্তু হঠাৎ মনে হলো জরুল তো নেই। মানিক হয়তো কথাটা শুনেছে এবং সে আমাকে বলে, হাসি, আমার আজ তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে করছে। দয়া করে আমাকে আর দূরে রেখো না। আমি তোমাকে খুব কাছে পেতে চাইছি আজ। আমি তাকে বাধা দিলাম না, চুপ করে রইলাম। কিন্তু বিন্দুমাত্র অনুভূতি নেই। শুধু মনে হচ্ছে জরুল ছিল জীবনের প্রথম পুরুষ। আজ কেন আমি এই পরিস্থিতিতে? আমি ভাবতে পারিনি আমার শরীরের অধিকার জরুল ছাড়া অন্য কারো হবে। আগে আমি খুব জরুলকে কাছে পেতে চাইতাম। তার ঠোঁটে নিজে থেকেই চুমু খেতাম, তাকে চুমু দিতাম, নিজে থেকে তার সাথে খুব কাছাকাছি যেতাম। কিন্তু একটা সময় আমাদের শরীরেরও অনেক দূরত্ব হয়ে যায়। মাসে কিংবা 15 দিন তার সাথে আমার শারীরিক সম্পর্ক হতো। ততদিনে জরুল অন্য নারীতে মগ্ন হয়ে যায়। আর আজ কেউ আমার এত কাছে আসতে চাইছে, কিন্তু আমার কোনো ইচ্ছেই হচ্ছে না। সে রাত ছিল আমার জীবন ভয়ঙ্কর রাতগুলোর মধ্যে একটা। নিজের কবুল বলা স্বামীর কাছে থাকাটাও ভালো লাগছে না, কারণ প্রথম ভালোবাসা মানুষের জীবনে স্মৃতি ধরা ভালোবাসা। সকালবেলা উঠে গোসল করতে গেলাম। সেদিন মানিকের সামনে আসতেও ইচ্ছে হচ্ছিল না। ঘৃণা না, কিন্তু ভালোবাসা ছিল না। আমি তেমন একটা কথা বলতাম না, চুপচাপ থাকতাম। সবাই বলতো আমি শান্ত মেয়ে, কিন্তু না, আমি এমন ছিলাম না। আমার হাসির আওয়াজ আর গলার আওয়াজ অনেক বড় ছিল। আমার মা এগুলোর জন্য অনেক বকা দিত, কিন্তু তারপরেও আমার হাসি থামাতে পারত না। আর এখন কখন হেসেছি মনেও নেই। বিয়ের 3 মাস পর আমি কনসিভ করি। আমি গত 3 বছরে আল্লাহর কাছে একটা সন্তান চেয়েছি।
কিন্তু আল্লাহ আমার সন্তান দান করেনি। এখন না চাইতেই পেয়ে যায়। আমি একটু খুশি ছিলাম না, আবার নারাজও ছিলাম না। আমার মা সে আমাকে দেখতে। আমার মাকে বলি, মা, চিঠিটা কি পাঠিয়েছিলে? তখন মা বলে, হুঁ, তোর বিয়ের পর পাঠাই, সেটার উত্তর আসে। মা চিঠিটা সাথে করে নিয়ে আসে। আমার বউ হাসি, হাসি রে, আমি তোমায় ছাড়া ভালো নেই। আমার অন্যায়ের জন্য আমাকে মাফ করে দিও। আমি অন্যায় করেছি হাসি। তোমার জায়গা, তোমার রুম কেউ কখনো নিতে পারবে না। আজীবন এগুলো তোমার থাকবে হাসি। তোমার জন্য আমার দরজা আজীবন খোলা। হাসি বউ, আমাকে মাফ করে দিও। আমি ভালো নেই, কোনোরকম বেঁচে আছি হাসি। তোমার শূন্যতা আমাকে খুব কাঁদায় হাসি। আমার কিছু বলার নেই। তোমার রুম, তোমার সবকিছু আজীবন তোমার থাকবে। ইতি, জরুল। চিঠি পেয়ে আমি আর নিজেকে ধরে রাখতে পারি না। মায়ের কাছে কেঁদে বলি, মা, আমি জরুলের কাছে যাব। আমি আর পারছি না মা, আমি আর পারছি না। মা, আমি চিটাগং যাব। আমার মা বলে, হাসি, তোর এখন সন্তান হবে। তোর স্বামী, শাশুড়ি, শ্বশুর সবাই আছেন। এদের ফেলে কিভাবে যাবে তুমি? অতীত ভুলে যাও। সেদিনের পর থেকে কোনো চিঠি আসেনি। হয়তো আমার মা আমার কাছে কোনো চিঠি পৌঁছাতে দেয়নি। আমার মেয়ে হয়, ঘরে আনন্দের বন্যা। কিন্তু আমার জীবনে আনন্দ ছিল না। আমি তখনও জরুলকে ভুলতে পারিনি। এর মধ্যে আমার স্বামী ডাক্তারি ছেড়ে দেয়। সরকারি চাকরি ছিল। সে বিদেশে যায়। বিদেশে 5 বছর ছিল। এই 5টা বছর আমি আমার শ্বশুর, শাশুড়ি আর মেয়েকে নিয়েছিলাম। মাঝে মাঝে চিঠি দিত, ক্যাসেট দিয়ে দিত আমার জামাই। আমিও দিতাম। এই 5টা বছর জরুলের কোনো খবর আমি জানি না। নেওয়ার চেষ্টা করেছি, পারিনি। আমার বড় ভাই বিয়ে করেন, কিন্তু আমি বিয়েতে যাইনি। 5টা বছর পর আমার স্বামী দেশে আসে। আমার স্বামী দেশে আসার পর আমার আরও ভয়টা বেড়ে যায়। কারণ আমার তার সাথে শারীরিক সম্পর্ক করতে একটুও ভালো লাগতো না। সে বিদেশে ছিল এতটা বছর। আমি তাকে একটা বারও দেশে আসতে বলিনি। শুধু বলেছি, আপনার সুবিধা মতো আসবেন। সে দেশে আসার পর একদিন আমাকে জিজ্ঞেস করে, হাসি, তুমি কি আমাকে নিয়ে সুখী? তখন আমি কোরআন তেলাওয়াত করতেছি। আমি তখন কোরআনে চুমু খেয়ে কোরআনকে বুকে জড়িয়ে ধরে বলি, তুমি একজন আদর্শ স্বামী মানি। তোমার প্রতি কোনো অভিযোগ নেই। আমি মনে হয় তোমার যোগ্য না। আমি ডিভোর্সি ছিলাম, তুমি মেনে নিয়েছ। তুমি অবিবাহিত ছেলে ছিলে। তখন আমার স্বামী আমাকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে নিয়ে খুব সুখী। তুমি আমার সন্তানের মা। আল্লাহর দয়ায় তুমি আমার সন্তানকে পেটে রেখে আমাকে উপহার দিয়েছ। কিন্তু আফসোস একটাই, বিয়ের এত বছরে তুমি আমার থেকে কেন কিছু চাইলে না? তখন মানিককে আমি বলি, চাওয়ার আগেই সব এনে দাও। কি চাইবো বলো? তবে কোনো একদিন কিছু চাইলে অবশ্যই আমাকে দিবে। ইনশাল্লাহ, সাধ্যমতে হলে অবশ্যই পাবে। আমার স্বামী দেশে আসার পর আমি আবার গর্ভধারণ করি। আমার একটা পুত্র সন্তান জন্ম দিই। 2 বছর দেশে থাকার পর আমার স্বামী আবার বিদেশ চলে যায়। 2 বাচ্চা আর শ্বশুর শাশুড়ি নিয়ে আবার জীবন চলতে লাগলো। এর মধ্যে আমার ছোট ভাইয়া বিয়ে করে। ভাই আমার চেয়ে বড়। আমি তাদের একটা মাত্রই বোন ছিলাম। আমি এখন পর্যন্ত 2 ভাইয়ের বইয়ের মুখ দেখিনি। এমনকি আমার বাচ্চারা এখন পর্যন্ত তাদের নানা বাড়ি দেখেনি। আমার মা বাবা আসে, ভাইরা আসে। আর কোনো বিয়ে শাদী হলে আমার শ্বশুর যায়, কয়েকদিন থেকেই আসে। না হলে শাশুড়ি যায়। আমি বিয়ের এত বছরেও বাপের বাড়ি যাইনি। মোট কথা, চিটাগাঙে পাটা রাখিনি। আমার মেয়েকে স্কুলে দিই। বাচ্চাদের সেবা, রান্নাবান্না নিয়ে আমার দিন কাটে। এর মধ্যেই আমার খালাতো বোন নহির বিয়ে হয়। সে জামাই নিয়ে আমার বাড়িতে বেড়াতে আসে। আসার পর নহির থেকে শুনি জরুল আবার বিয়ে করেছে। সে ঘরে একটি কন্যা হয়েছে। আর ওই মেয়ের ঘরে কোনো সন্তান হয়নি, এবং তার কাছে জরুল যায়ও না। ওই মেয়ে জরুলের মায়ের সাথেই থাকে। পেঁয়াজু, আদুপ, কালু এখনও আছে। কিন্তু জরুল তাদের কথা মতো তেমন চলে না। চাকরি করে জরুল এখন। আর তোমার কথা এখনও সে বলে। তোমার রুমটা আজও নাকি তালাবদ্ধ আছে। জরুল ঘুমায় মাঝে মাঝে, আর তোমার জন্য এখনো কান্না করে। তোমার শূন্যতা এখনো তাকে পোড়ায়। অনেক খুঁজেছে তোমায়, কিন্তু পায়নি। তোমার পরিবারে কেউ তোমার ঠিকানা দেয়নি। কাজের মেয়েটা এখনো আছে। মাঝে মাঝে তোমাদের বাড়িতে যায়। তোমার কথা জিজ্ঞেস করে। তোমার মা টাকা পয়সা যখন যা পারে দেয়। আমার কান্না বাদ মানে না। পুরনো ক্ষতটা আবার জেগে ওঠে। আমার জায়গায় মনে হয় না জাহান্নামও হবে। কারণ স্বামী রেখে জরুলের কথা ভাবি। জরুল তো আমার জন্য এখন পরপুরুষ।
কিন্তু আমার অবচেতন মন তো বোঝে না। আমি তো জরুলকে এখনো ভুলতে পারিনি। খুব ইচ্ছে হয় জরুলকে দেখতে, কিন্তু সেটা তো পারি না। মাঝে মাঝে তার ছবি বের করে দেখি, তার একটি ছবি এখনো দেখি। নহিরা চলে যায়। 7 দিন ছিল। 7টা দিনই শুধু আমি জরুলকে নিয়ে বলেছি। দেখতে দেখতে জীবন থেকে আরো 15টা বছর কেটে যায়। বিবাহিত জীবন 21 বছরের মতো হয়, কিন্তু এখনো জরুলকে ভুলতে পারিনি। আল্লাহ রহমতে বিয়ের 21 বছরেও আমার শ্বশুর শাশুড়ি বেঁচে আছে, শুধু বৃদ্ধ আর অসুস্থ হয়ে। আমার বিয়ের 21 বছর পর আমার বাবা মারা যায়। বাবাকে শেষবার দেখার জন্য আমি আমার 2 সন্তান নিয়ে আমি আমার বাপের বাড়ি যাই। চিটাগং শহরটা পুরো বদলে গেছে, আগের মতো আর নেই। এয়ারপোর্ট থেকে সোজা বাড়িতে যাই। ঢাকা থেকে বিমানে করে এসেছি। বাড়িতে গিয়ে বুকটা ধক করে উঠল আমার। চেনা বাড়িটা আর নেই, আমার বাবাটাও আর নেই। বাবাকে জড়িয়ে ধরে অনেক কাঁদলাম। বাবাকে দাফন করা হলো। বাবার বড় করে মেজবানি দিয়েছে ভাইয়েরা। আমি মায়ের রুমে অনেকগুলো চিঠি পাই, সবগুলোই জরুলের। চিঠিগুলো প্রত্যেকটাই এমন ছিল যে হাসি, তোমার শূন্যতায় আমি শূন্য হয়ে গেছি। চিঠিগুলো পড়ে নিজেকে এবার আর ধরে রাখতে পারলাম না। বোরকা গায়ে দিয়ে সোজা জরুলদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু অর্ধেক যাওয়ার পর দেখি জরুল একটা বাচ্চা কোলে নিয়ে হেঁটে হেঁটে স্কুলের দিকে যাচ্ছে। তাকে দেখে অনেক তৃপ্তি পেলাম। তারপর মনে হলো, ভালো থাকুক আমার ভালোবাসা, আমিও থাকি। বাড়িতে চলে আসি। জরুলদের ঘরের কাজের মেয়েটা আসে। তারও 3টা ছেলে, কিন্তু ও বাসায় এখনো কাজ করে। সে এসে বলল, আপা, এখনো আপনার রুমটাই আছে। জরুল রুমটাতে যায়, কিন্তু কাউকে তেমন ঢুকতে দেয় না। আপনার শাশুড়ি মরণের আগে আপনাকে অনেক খুঁজেছিল। শেষে সবাইরে বলে গেছে, যদি কখনো দেখা হয় আপনার সাথে, তাহলে জরুলের মার হয়ে যেন মাফ চায়। পেঁয়াজুর শালে ওনারে অনেক জ্বালাইছে, যা বলার মতো না আপা। উনিও আপনার শূন্যতা যা বুঝছে আপা। আপারে মৃত্যুর আগে শুধু আপনার কথাই বলতো, আর বলতো যে আমি হাসির সাথে অনেক অন্যায় করে ফেলেছি। পেঁয়াজুর শালির ওনার গলার চেন চুরি করে ফেলেছে। এখন জরুলের এই যে বউটা আছে, ওইটার সাথে কিছু বলতে পারে না, কারণ জরুলের কঠিন মানা। ভালোবাসা কেন এত বিষাদ? বছরের পর বছর জরুল নামের ভালোবাসার অগ্নিশিখায় আর কত জ্বলব? কেন মানুষগুলোর ষড়যন্ত্রের শিকার হলাম আমি? আমার মনের শব্দ তো কেউ শুনছে না। আমি চিৎকার করে বলতে চাই, জরুল, আমি তোমাকে ভালোবাসি। আসলে সব ভালোবাসা সবসময় পূর্ণতা পায় না। কিছু ভালোবাসা আজীবন দূর থেকেই ভালোবাসতে হয়। কাজের মেয়েটা বলেছে, এখন যে বউটা আছে জরুলের, 3য় বউ, সে মোটামুটি অনেক ভালো। আমাকে নাকি অনেক সম্মান করে, হাসি আপা ছাড়া কথাই বলে না। আমার বিষয় উঠলে সে হাসি আপা বলে সম্বোধন করে। সে কারো সাথে তেমন কথা বলে না। যতটুকু বলে, জরুলের সাথে বাকিটা সময় নিজের মতোই থাকে। মাঝে মাঝে জরুলের 2য় বউ মানে পেঁয়াজুর শালির সাথে অনেক ঝগড়া হয়। সবসময় ঝগড়ার কথা জরুলকে বলে না, কারণ জরুলকে বললে জরুল পেঁয়াজুর শালিকে ধরে মার দেয়। হাতের কাছে যেটা পাবে সেটাই ছুঁড়ে মারে। এর মধ্যে আমার ছেলে এসে বলল, আম্মু, ভাত দাও। আমি আর কথা বলতে পারলাম না। ছেলেকে ভাত দিতে উঠে গেলাম, আর কাজের মেয়েটা চলে যায়। যাওয়ার সময় তার হাতে কিছু টাকা গুঁজে দিই। আসলে টাকা গুঁজে দিই আন্তরিকতার কারণে। এরপর আবার ঢাকায় চলে আসি। আমার শাশুড়ি খুব অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে ভর্তি করায়, কিন্তু অবস্থা খুব খারাপ। হাসপাতালে ভর্তি করানোর 6 দিন পর আমার শাশুড়ি মারা যায়। আমার শাশুড়ি মারা যাওয়ার 2 মাস পর আমার শ্বশুরও মারা যায়। আমি আমার জীবনের সবাইকে হারাতে থাকি। আমার স্বামীও ভেঙে পড়ে। তাকে আমি খুব মানসিক সাপোর্ট দিই। আমার জীবন থেকে এতজন চলে যাওয়ার ব্যথা থেকে জরুলের ব্যথা আরও ভয়ঙ্কর ছিল। বহু বছর কেটে যায়। আমার মেয়েকে বিয়ে দিয়ে ছেলেকে বিয়ে করায়। ছেলে মেয়েদের ঘরে বাচ্চা হয়। মেয়ে আমার কানাডায় চলে যায় তার স্বামীর কাছে। আমার মেয়ে ওখানের একটা হাসপাতালের নার্স, আর আমার ছেলেকে কলেজের প্রফেসর বানিয়েছি। এর মধ্যে আমার মাও আমায় ছেড়ে চলে যায়। মা মারা যাওয়ার পর চিটাগং গিয়ে শুনি জরুলের 3য় বউ মারা যায় সন্তান প্রসব করতে গিয়ে। জরুল সন্তানদের নিয়ে আছে, আর বিয়ে করেনি। সে তার সন্তানদের নাকি আমার কথা এখনো বলে।
আমার কালো চুল সাদা হয়, আমিও বৃদ্ধ হই। নাতিদের সাথে খেলা করতে করতে বছর কাটে, আমার নাতিরা বড় হয়। এত কিছুর মাঝেও আমি জরুলকে খুঁজতাম। জরুল নামের ভালোবাসাটা কখনো ভুলতে পারিনি। মাঝে মাঝে ঘুম ভেঙে গেলে বিছানার পাশের বালিশটাতে শুধু জরুলকে খুঁজেছি। এর মধ্যে আমার স্বামী মারা যায়। উনি মারা যাওয়ার আগে আমার জন্য অনেক দোয়া করে যায়। বলে, হাসি, তোমার মতো শান্ত একটা মেয়ে আমি কখনো দেখিনি। তুমি আজ পর্যন্ত মুখ ফুটে আমার থেকে কিছু চাইলেও না, কিছু খাওয়ার কথা পর্যন্ত বললে না। আমার বিপদে আপদে সব সময় পাশে ছিলে। মৃত্যুর পর তোমার সাথে আল্লাহ যেন জান্নাতে আমাদের দেখা করায়। আমার স্বামী মারা যাওয়ার পর তার শূন্যতা আমাকে পোড়াতো, কিন্তু জরুল নামক ভালোবাসাটা তখনও ভুলতে পারিনি। আমার জীবনে দুইটা প্রিয় মানুষ আমাকে ছেড়ে চলে গেল। মানিক মারা যাবার বছর 5 পর আমার বড় নাতির জন্য মেয়ে দেখা শুরু করি। এর মধ্যে জরুলের মৃত্যুর সংবাদ শুনি। দাদি, দরজা খোলো। আমার অতীত থেকে বেরিয়ে আসলাম নাতির গলার শব্দে। সারা রাত জরুলের স্মৃতি চারণ করতে করতে কখন যে ফজরে রক্ত হলো বুঝতেই পারলাম না। উঠে দরজা খুললাম। নাতি বলল, দাদি, ফজরের নামাজ পড়নি? আমি বললাম, জি, এখনই অজু করতে যাচ্ছি। দাদিমা তোমার জন্য গরম পানি দিয়েছে। আমি গিয়ে অজু করে আসলাম, এসে নামাজে বসলাম। আমার সেই রুমটাতেই নামাজ আদায় করছি, যেখানে জীবনের 3টা বছর আমি জরুলের সাথে কাটিয়েছি। নামাজে খুব কাঁদলাম জরুলের জন্য, আল্লাহ যেন তার সব গুনাহ মাফ করে দেয়। বেলা 10টার দিকে আদু আসলো আমার কাছে মাফ চাইতে। তার কিডনি নষ্ট হয়ে গেছে, বেশি দিন বাঁচবে না। অনেক সময় ধরে আদবের চেহারা দিকে তাকিয়ে থেকে বললাম, কেন আমাদের সাথে এমন করলি? তোর শয়তানির কারণে আজ আমি এতটা বছর একটা দিনও সুখী ছিলাম না। এমনটা না করলেও পারতি। সে কান্না করে দেয় আমার পা ধরে। আমি আদবকে বললাম, হিসাবের খাতায় আমি মাফ করলাম তোকে, কিন্তু আমার সাথে এমন অন্যায় না করলেও পারতে। পেঁয়াজও মারা যায় রোড অ্যাক্সিডেন্টে, এও 8 বছর আগে। পেঁয়াজোর শালি আসে আমার কাছে। সে এসে বলে, আপা, মাফ করে দিন, আমি অন্যায় করেছি। আজ যেন সব মাপ চাওয়ার দিন। কি আজব, এত বছর কেটে যাওয়ার পর মাপ চাইতে আসবে, সেটা আমার জানা ছিল না। আমি আমার ছেলেকে বললাম, আমি জীবনের শেষ দিন পর্যন্ত চট্টগ্রামে কাটাতে চাই এবং এই বাড়িতে। আমার ছেলে রাজি ছিল না, কিন্তু আমার আদেশের বাহিরে যায়নি। আমি আমার জীবনের সেই দিনটা জরুলের বাড়িতে, আমার আর জরুলের কাটানো 3টা বছরের সেই রুমটাতেই থাকতে চাই। জরুল মারা যাবার 2য় দিন পর আমি জরুলকে স্বপ্ন দেখেছি। আমাকে বলেছে, হাসি, আসো একসাথে ভাত খাই। এতটা বছর আমি এই স্বপ্নগুলো দেখে কাটিয়েছি, আর ঘুম ভাঙলে কান্না করতাম। জরুলের মৃত্যুর পর তার মেয়েরা আমাকে একটা কাগজ দেয়। এটা একটা উইল। জরুল এই বাড়িটা আমার নামে লিখে দেয়। মেয়েদের বলেছিল, যদি হাসি কখনো আসে তবে কাগজটা দিও, আর এই বাড়িটা তার। আর যদি না আসে তবে তোমাদের, কিন্তু তবে কখনো এই বাড়িটা তোমরা বেচাকেনা করতে পারবে না। হাসি আসলে সে কিন্তু পারবে। মেয়েরা বলল, বাবার বিশ্বাস ছিল একদিন আপনি আসবে, আর বাড়ি আপনার নামে করে দেওয়ার পরও আমরা এটা নিয়ে কোনো ঝামেলা করিনি, কারণ বাবার ভালোবাসাটাই ছিল আমরা বুঝেছি। আমাদের মাও আপনাকে খুব সম্মান করত এবং আপনাকে সম্মান করার জন্য শিখিয়ে দিয়েছে। জরুলের প্রতি ভালোবাসা আরও বেড়ে গেল। হায় আল্লাহ, এমন নিয়তি কেন হলো? কোনো ভালোবাসার যেন বিচ্ছেদ না হয়। মৃত্যুর শোক মানুষ সহ্য করতে পারে, কিন্তু বিচ্ছেদের শোক মানুষ ভুলতে পারে না। আমি মেয়েদের বলি, এই বাড়িটা তোমাদের। তোমার বাবা আমাকে দিয়েছে, আমি পেয়েছি, কিন্তু আমার মৃত্যুর পর এই বাড়িটা তোমার। কিন্তু কখনো এ বাড়িটা বিক্রি করো না। আমি আমার রুমে চলে এলাম। আলমারি খুলে আমার শাড়িগুলোতে হাত বুলোতে লাগলাম। জরুলের জামা কাপড়গুলো বুকে জড়িয়ে ধরে তার শরীরের গন্ধ নেওয়ার চেষ্টা করছি। আমি আমার ছেলেকে ডেকে বললাম, আমার মৃত্যুর পর আমার লাশটা যেন জরুলের পাশে দাফন করা হয়। আমি আর জরুলের ব্যথা সইতে পারবো না বাবারে। তোদের আমি বুঝতে দেইনি কখনো, কিন্তু আজ আর লুকিয়ে রাখতে পারলাম না। আমার ছেলে হয়তো আমার ব্যথা বুঝেছে। তারপরও বলল, মা, ঠিক আছে, তুমি যা বলবে তাই। এরপর আমি গভীর ঘুমে হারিয়ে গেলাম। আমি আর জরুল হাত ধরে হাঁটছি। চারপাশে অনেক বাতাস। আমার খোলা চুলগুলো উড়ছে, যেমনটা আমার 20 বছর বয়সে উড়েছে। আমি জরুল একদম যুবক যুবতী। হেঁটে হেঁটে আমরা অজানার পথে যাচ্ছি।
যে পথের হয়তো শেষ নেই। হাসি আর সেই ঘুম থেকে কখনোই ওঠেনি। হাসির মৃত্যুর পর জরুলের পাশে তাকে দাফন করা হয়, আর সেই রুমটা আজীবনের মতো তালাবদ্ধ করে দেওয়া হয়। এরপর রুমটা আর কেউ খোলেনি। এই পৃথিবীটা এমনই, সবসময় সব ভালোবাসা পূর্ণতা পেয়ে থাকে না। বেঁচে থাকুক ভালোবাসা, কিন্তু বিচ্ছেদ নামক কোনো শব্দ যেন না থাকে। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্টের মাধ্যমে। আপনাদের কমেন্ট আমাকে অনুপ্রেরণা দেয়। ধন্যবাদ।